আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? নেমস এডুকেশনাল জোন তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা এসএসসি ফিজিক্স এর দ্বিতীয় অধ্যায় গতি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তোমরা যারা এসএসসি লেভেলে বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করতেছো তারা যাতে গতি অধ্যায়টি বুঝতে পারো, অনুধাবন করতে পারো এবং এই অধ্যায়ের আলোচনার বিষয়বস্তুগুলো আয়ত্ত করতে পারো, সেই জন্য আজকে এই টিউটোরিয়ালটি। তো আমরা কথা না বেরিয়ে আমাদের ক্লাসে চলে যাই। দেখো, প্রথমেই আমাদের টপিক যেটা আছে এটা একটু দেখি। দেখো, প্রথমেই আমাদেরকে গতি এবং স্থিতি নিয়ে বুঝতে হবে। দেখো, আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের গতি দেখি। এখন শুধু ফিজিক্স যেহেতু পড়তেছি, শুধু গতিগুলা দেখলেই হবে না, এই গতিগুলা ব্যাখ্যা করতে হবে। বিভিন্ন রাশির মাধ্যমে কি আমাদের ব্যাখ্যা করতে হবে। আমরা প্রথম অধ্যায়ে পড়ে আসছি যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে কি রাশি। যেহেতু এখন গতিও কি আমরা পরিমাপ করতে পারি, অর্থাৎ গতিও একটা রাশি। তাহলে এই রাশিটা কিভাবে পরিমাপ করা হয়, কোন কোন রাশি বা কোন কোন চলক এগুলা পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটাই কি আমরা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। দেখো, স্থিতি এবং গতি, স্থিতি কাকে বলে এবং গতি কাকে বলে যদি সংজ্ঞা লিখতে চাই তাহলে বলতে হয় যে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন, কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তাকে গতি বলে। দেখো, সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তাকে গতি বলা হয় এবং সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে তাকে স্থিতি বলা হবে, তাই তো? এখন এই যে স্থিতি এবং গতির ক্ষেত্রে অবস্থান এই শব্দটা একটু প্রভাব রয়েছে। এখন অবস্থান নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? অবস্থান কিভাবে প্রকাশ করতে হয় এবং অবস্থান প্রকাশ করার জন্য কি কি বিষয়ের উপর নির্ভর করতে হয় এগুলো একটু দেখতে হবে, তাহলে কি আমরা এই গতি বিষয়টা আরেকটু ক্লিয়ার হব। দেখো, অবস্থান যদি বলে, এখন যদি বলে তোমার বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্বটুকু কত, এখন তুমি বললা যে আমার বাড়ি থেকে আমার স্কুলের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। এখন আমি কি তোমার বাড়ি থেকে স্কুলে যেতে পারবো? যেতে কিন্তু পারবো না, কারণ তোমার বাড়ি থেকে 1 কিলোমিটার কোন দিকে সেটা কিন্তু বলো নাই। 1 কিলোমিটার পূর্ব দিকে, 1 কিলোমিটার পশ্চিম দিকে, নাকি কোন দিকে সেটা কিন্তু তুমি মেনশন করো নাই। ফলে আমি কিন্তু তোমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরের স্কুলে পৌঁছাতে পারবো না, ঠিক আছে? তাইলে কোনো একটা বস্তুর, কোনো একটা স্থানের অবস্থান যদি বলতে চাই তাহলে আমাকে দূরত্বটুকু বলে দিতে হচ্ছে, দূরত্বের মানটুকু বলে দিতে হচ্ছে, তার পাশাপাশি আমাকে যেটা বলে দিতে হচ্ছে সেটা হচ্ছে দিক বলে দিতে হচ্ছে, ঠিক আছে? তাহলে অবস্থান একটা রাশি যেটাকে প্রকাশ করার জন্য মানও লাগতেছে এবং দিকও লাগতেছে, ঠিক আছে? এবং মান এবং দিক প্রকাশ করা হয় যে রাশির ক্ষেত্রে, ওই রাশিটা হচ্ছে ভেক্টর রাশি। এই অধ্যায়ের আলোচনা আছে, একটু পরে আমরা এই অধ্যায়ের এই ভেক্টর এবং স্কেলার রাশি নিয়ে আলোচনা করব, তখন আমি একটু বিস্তারিত বলবো। তাহলে এখন অবস্থান কি বললাম, অবস্থান প্রকাশের জন্য মান লাগতেছে এবং দিক লাগতেছে, আর একটা বিষয় কিন্তু লাগতেছে রেফারেন্স ফ্রেম, অর্থাৎ প্রসঙ্গ কাঠামো। আমি কিন্তু বলে দিছি যে আমার বা তোমার বাড়ি থেকে, তোমার বাড়িটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? তোমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে স্কুলটা, ঠিক আছে? তাহলে তোমার বাড়ি হচ্ছে প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? যেই কাঠামোর সাপেক্ষে কোনো একটা বস্তুর অবস্থা, অবস্থান বা গতি নির্ণয় করা হয় সেই কাঠামোকে বলা হয় প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু। আই রিপিট, যে কাঠামো বা বিন্দুর সাপেক্ষে কোনো একটা বস্তুর অবস্থা, অবস্থান অথবা গতি নির্ণয় করা হয় ওই কাঠামো বা বিন্দুটাকে বলা হয় প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো। তাহলে আমরা যদি কোনো একটা বস্তুর অবস্থা, গতি, স্থিতি মাপতে চাইলে অবশ্যই তাহলে আমাদেরকে প্রসঙ্গ বিন্দুর সাথে তুলনা করতে হবে, ঠিক আছে? অর্থাৎ যে কোনো ক্ষেত্রে তুমি দেখো কোনো একটা বস্তুর অবস্থা জানার জন্য আবার আমাদেরকে অবশ্যই তুলনা করতে হয়। এখন তুমি তোমার কথা চিন্তা করতে পারো, তুমি লম্বা না খাটো, এটা যদি বলি তাহলে তোমার চাইতে খাটো মানুষের তুলনায় তুমি লম্বা, আবার তোমার চাইতে লম্বা মানুষের তুলনায় তুমি খাটো। তাহলে একই সাথে তুমি খাটো, একই সাথে আবার লম্বা, সেটা ডিপেন্ড করতেছে তুমি কার সাথে নিজেকে তুলনা করতেছো, ঠিক আছে? যার সাথে তুলনা করতেছো সেই হচ্ছে কি প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? ক্লিয়ার?
তাহলে অবস্থান এর জন্য মান লাগে, দিক লাগে, তার পাশাপাশি কি একটা রেফারেন্স ফ্রেম লাগে। এখন অবস্থানে পরিবর্তন বোঝার জন্য অবশ্যই রেফারেন্স ফ্রেম লাগবে। যেমন মনে করো তুমি একটা চলন্ত ট্রেনে বসে আছো, এখন তোমার সাপেক্ষে বা তোমার সামনে একজন ব্যক্তি বসে আছে, ওনার সাপেক্ষে কিন্তু তুমি স্থির। ঠিক আছে, মনে করো তুমি একটা চলন্ত ট্রেনে বসে আছো এবং তোমার সামনে সিটে একজন বসে আছে, তো তোমার সামনে সিটে যে বসে আছে ওনার সাপেক্ষে তুমি কিন্তু স্থির, গতিময় নয়। কিন্তু ট্রেনের বাইরে একজন যদি দাঁড়িয়ে দেখে তোমাদেরকে বা তোমাকে, তাহলে সে কিন্তু তোমাকে গতিশীল দেখবে, অর্থাৎ যে বাইরে দাঁড়িয়ে আছে তার সাপেক্ষে কিন্তু তুমি গতিশীল, কিন্তু ট্রেনের ভিতরে তোমার সামনে যে বসে আছে ওনার সাপেক্ষে কিন্তু তুমি কি স্থির। ঠিক আছে, তাহলে প্রসঙ্গ কাঠামো ভিন্নতার কারণে কি গতি এবং স্থিতির বিষয়টা কি বদলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে গতি এবং স্থিতি বোঝার জন্য অবশ্যই কি করতে হবে, প্রসঙ্গ কাঠামো নির্ধারণ করতে হবে। ঠিক আছে, যে কোনো একটা স্থির বিন্দুর সাপেক্ষে কোনো একটা বস্তু যদি চলতে থাকে তাহলে কি বলবো, সেটা গতি বলবো, এবং যে কোনো একটা স্থির বিন্দুর সাপেক্ষে যদি কোনো একটা বস্তু অবস্থান পরিবর্তন না করে তবে সেটাকে আমরা স্থিতি বলবো। বুঝতে পারছি? ক্লিয়ার? এখন স্থির বস্তুতে আসলে স্থির হতে হবে কিনা সেটা নিয়ে আমরা এখন মাথা ঘামাবো না, কারণ আমাদের মহাবিশ্বটাই কি সম্প্রসারণশীল। আমাদের মহাবিশ্বটা ক্রমাগত প্রসারিত হইতেছে, এমনকি আমাদের পৃথিবী যেটা সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, সূর্য আবার কি এই গ্যালাক্সির কেন্দ্রকে কেন্দ্র করে ঘুরতেছে। অর্থাৎ তুমি যদি স্থির কোনো একটা কাঠামো আর সত্যিকারে যদি একটা স্থির কাঠামো পেতে চাও তাহলে তুমি বিপদে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা নর্মালি আমাদের নর্মাল চোখে আপাত দৃষ্টিতে যেগুলো স্থির মনে হয় এগুলোই কি একটা প্রসঙ্গ কাঠামো ধরে নেব, এবং এগুলোর সাপেক্ষে আমরা আমাদের স্থিতি এবং গতি এই বিষয়গুলো কি ব্যাখ্যা করব। ঠিক আছে, আমরা আর ওই দিকে যাব না। আর আমাদের এসএসসি লেভেলে শুধু নর্মাল সরলরৈখিক গতি নিয়ে বেশি আলোচনা, তেমন বক্ররেখার গতি নিয়ে আলোচনা নেই। তাহলে আমরা বুঝতে পারছি, তাহলে গতিটা বোঝার জন্য অবশ্যই কি লাগবে, প্রসঙ্গ বিন্দু। তাহলে সঠিক সংজ্ঞা যদি বলতে চাই তাহলে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে, এখানে যদি গতির সঠিক সংজ্ঞাটা একটু লিখতে চাই তাহলে আমরা কি লিখব, যে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তাকে গতি বলে, এবং অবস্থানের পরিবর্তন যদি না হয় তবে তাকে স্থিতি বলে। রেস্ট অ্যান্ড মোশন। আশা করি স্থিতি এবং গতি এই বিষয়টি আমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তারপর দেখো তারপরে আলোচনার টপিক কি, দেখো বিভিন্ন ধরনের গতি নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের গতি দেখি, তার ভিতরে একটা হচ্ছে সরলরৈখিক গতি। তো সরলরৈখিক গতিটা কি বুঝতে পারতেছো, সংজ্ঞা দেখিয়ে বুঝতে পারতেছো। সরল রেখা বরাবর গতি হচ্ছে কি সরলরৈখিক গতি। কোনো একটা বস্তুর গতি যদি এমন হয় সেটি যদি একটা সরল রেখা বরাবর চলতে থাকে, কোনো একটা বস্তুর গতি যদি এমন হয় সেটি একটি সরল রেখা বরাবর চলতে থাকে, তবে এই ধরনের গতিকে কি বলবো, সরলরৈখিক গতি। যেমন তুমি যদি একটা ছাদের উপর থেকে কোনো একটা বস্তুকে ছেড়ে দাও তবে দেখবা এটা সোজা নিচের দিকে পড়তেছে, অর্থাৎ এই গতিটা হচ্ছে কি একটা সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি একটা সিম্পল গতি। ঠিক আছে, তারপর দেখো ঘূর্ণন গতি আছে। ঘূর্ণন গতিটা কি হবে, কোনো একটা বস্তুর গতি যদি এমন হয় সেটি একটা বিন্দুকে, দেখো কোনো একটা বস্তুর গতি যদি এমন হয় সেটি একটা বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে। কোনো একটা বস্তুর গতি যদি এমন হয় যে সেটি একটি বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে, তবে এই ধরনের গতিকে আমরা ঘূর্ণন গতি বলবো। তোমরা অবশ্যই হয়তো তোমাদের মাথায় চলে আসছে, তাহলে ফ্যানের গতি হচ্ছে কি এক ধরনের ঘূর্ণন গতি, ঘড়ির কাঁটার গতি হচ্ছে কি এক ধরনের ঘূর্ণন গতি। আরও চমৎকার বিষয় হচ্ছে কি আমাদের পৃথিবীকে কেন্দ্র করে যে চাঁদ ঘুরতেছে এটাও কি একটা ঘূর্ণন গতির উদাহরণ। বুঝতে পারছি? এই উদাহরণগুলো একটু মনে রাখবা, কারণ এগুলাই পরীক্ষায় এমসিকিউতে আসে। বুঝতে পারছো? এখন পর্যাবৃত্ত গতি নিয়ে আলোচনা করব। দেখো এই যে ঘূর্ণন গতি আলোচনা করলাম না, এই ঘূর্ণন গতিটা কিন্তু এক ধরনের পর্যাবৃত্ত গতি। তাহলে পর্যাবৃত্ত গতিটা কি? তাহলে পর্যাবৃত্ত গতি হচ্ছে কোনো বস্তুর গতি যদি এমন হয়
সেটা একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে একইভাবে অতিক্রম করতেছে, তবে ওই বস্তুর গতি হবে কি? পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে, তাহলে মনে করো তুমি ঘড়ির কাঁটার কথা চিন্তা করতে পারো, ঘড়ির কাঁটার কথা চিন্তা করতে পারো। ঠিক আছে, ঘড়ির কাঁটাটা কি করে, যে ঘড়ির কাঁটাটা মনে করো এটা 12 নম্বর দাগ কাটা, এই 12 নম্বর দাগটাকে ঘড়ির কাঁটা কি করে প্রত্যেক 12 সেকেন্ড, প্রত্যেক 60 সেকেন্ডের পর পর কি এই ঘড়ির কাঁটাটা এদিক দিয়ে ঘুরে এসে আবার এদিক দিয়ে ঘুরে, দেখো এই ঘড়ির কাঁটা প্রত্যেক 60 সেকেন্ড পর পর এই যে 12 নম্বর দাগটাকে একই দিক থেকে এই দিক থেকে প্রত্যেক 60 সেকেন্ড পর পর কি অতিক্রম করে, তার মানে এটা কি পর্যাবৃত্ত গতির শর্ত ফিল আপ করতেছে। তাহলে ঘড়ি কাঁটার গতি হচ্ছে কি একটা পর্যাবৃত্ত গতি, একই সাথে ঘড়ি কাঁটার গতি একটা কি ঘূর্ণন গতি। তো পর্যাবৃত্ত গতি আমি রিপিট করতেছি, কোনো একটা বস্তুর গতি যদি এমন হয় সেটি একটি নির্দিষ্ট সময় পর পর কোনো একটা বিন্দুকে একই দিক থেকে একইভাবে অতিক্রম করে, তবে ওই বস্তুর গতিকে পর্যাবৃত্ত গতি বলে। ঘড়ি কাঁটার গতি হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি। এছাড়াও দোলনার গতি হচ্ছে কি পেন্ডুলামের গতি, এটা হচ্ছে কি একটা পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, আমরা জানি এই পেন্ডুলাম কি এভাবে এদিক দিয়ে টান দিয়ে ছেড়ে দিলে কি এটা এদিক ওদিক দুলতে থাকে। ঠিক আছে, তো পেন্ডুলামের গতিটাও কি একটা পর্যাবৃত্ত গতি, কারণ পেন্ডুলামটা একটা নির্দিষ্ট সময় পর পর, মনে করে এই বিন্দুটা ধরলাম, এই নির্দিষ্ট সময় পর পর এই বিন্দুটাকে এই দিক থেকে কি একই দিক থেকে বারবার অতিক্রম করে। বুঝতে পারছি? অবশ্যই পর্যাবৃত্ত বৃত্ত গতির ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে নির্দিষ্ট সময় পর পর। ঠিক আছে, মনে করো কেউ এই একটা বৃত্তাকার পথে, এখানে একটা ডেডলাইন, ঠিক আছে, এখানে একটা অ্যাপয়েন্ট, কোনো একজন মানুষ যদি এই অ্যাপয়েন্টটা এই বৃত্তাকার পথে ঘুরে এসে অ্যাপয়েন্ট অতিক্রম করে, তাহলে মনে করো প্রথমবার সে ঘুরে আসলো 10 সেকেন্ডে, দ্বিতীয়বার যদি 10 সেকেন্ডে ঘুরে আসে, তৃতীয়বার যদি 10 সেকেন্ডে ঘুরে আসে, অর্থাৎ প্রত্যেকবার তার ঘুরতে যদি 10 সেকেন্ড সময় লাগে এবং একই দিক থেকে যদি এই ডেডলাইনটিকে সে অতিক্রম করে, তবে তার গতি হবে কি পর্যাবৃত্ত গতি হবে, অর্থাৎ তার নির্দিষ্ট সময় পর পর হতে হবে। এমন হওয়া যাবে না যে প্রথমবার ঘুরে আসলো 10 সেকেন্ড লাগলো, তারপরের বার ঘুরে আসলো 20 সেকেন্ড লাগলো, তারপরের বার 15 সেকেন্ড লাগলো, এরকম হলে এটা পর্যাবৃত্ত গতি হবে না। কারণ পর্যাবৃত্ত গতির সংজ্ঞাতে আছে কি যে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতে হবে। ঠিক আছে, তাহলে এমন হওয়া যাবে না যে প্রথমবার এই দিক দিয়ে ঘুরে আসলো, দ্বিতীয়বার আবার এই দিক দিয়ে আসলো, এভাবে হবে না। একই দিক থেকে বারবার একটা নির্দিষ্ট সময় পর পর ঘুরে আসতে হবে, তবেই কি একটা পর্যাবৃত্ত গতি হবে। বুঝতে পারছি? যেমন সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর গতি একটা পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, পৃথিবী একটা কক্ষপথকে কেন্দ্র করে, একটা কক্ষপথে কি সূর্যকে কেন্দ্র করে 365 দিন 4 ঘন্টা অন্তর অন্তর কি একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে কিন্তু। বুঝতে পারছো? তাইলে পৃথিবীর গতিটা হচ্ছে কি পর্যাবৃত্ত গতি। আর ঘূর্ণন গতি এবং পর্যাবৃত্ত গতির মূল পার্থক্য কি, যে ঘূর্ণন গতির সময় ফ্যাক্ট না। যে মনে করো ঘড়ি কাঁটাটা যদি এখান থেকে এখানে ঘুরে 60 সেকেন্ডে, প্রথমবার 60 সেকেন্ডে আসলো, দ্বিতীয়বার যদি 50 সেকেন্ডে আসতো, তৃতীয়বার যদি 30 সেকেন্ডে আসতো, তবুও এটা ঘূর্ণন গতি হতো। কিন্তু এটা এরকম সময় যদি পরিবর্তিত হতে থাকে, তাহলে এটা পর্যাবৃত্ত গতি হবে না। ঠিক আছে, তাহলে পর্যাবৃত্ত গতি এবং ঘূর্ণন গতির ভিতরে মূল পার্থক্য কি হবে, যে ঘূর্ণন গতির সময়টা ফ্যাক্ট না, কত সময় পর পর ঘুরে আসছে সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা। আর পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে ফ্যাক্ট হচ্ছে যে অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতে হবে। বুঝতে পারছি? আশা করি ঘূর্ণন গতি এবং পর্যাবৃত্ত গতি এই দুইটা বিষয় ক্লিয়ার হয়ে গেছে। অবশ্যই আমাদের জানতে হবে আমাদের হৃৎপিণ্ডের যে গতিটা, হৃৎপিণ্ডের স্পন্দনটা, এটাও কিন্তু একটা পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, পর্যাবৃত্ত গতি। এরপরে দোলনায় যদি দোলে কেউ, আমরা দোলনায় দেখছি তাই না, দোলনায় এভাবে দুলতে থাকে, এই দোলনার গতি হচ্ছে কি পর্যাবৃত্ত গতি। বুঝতে পারছি আশা করি। এবং সূর্যকে কেন্দ্র করে হেলির ধূমকেতুর যে গতিটা, অর্থাৎ উপবৃত্তাকার পথের যে গতিটা, এটাও হচ্ছে পর্যাবৃত্ত গতি। আশা করি পর্যাবৃত্ত গতি নিয়ে আর কোনো সমস্যা নাই। তারপর দেখো আমাদের তারপর টপিকটা কি, তারপর হচ্ছে চলন গতি। চলন গতি কি হবে, কোনো একটা বস্তুর গতি যদি এমন হয় ওই বস্তুটা একই সময়ে ওই বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, তবে ওই বস্তুর গতিকে বলা হবে চলন গতি। বুঝতে পারছি?
আমি রিপিট করতেছি, দেখো, যদি কোনো একটা বস্তু এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে চলতে থাকে। কোনো একটা বস্তুর গতি যদি এমন হয় সে বস্তুটার সকল কণা একই সময়ে একই দিকে চলতে থাকে, তবে ওই গতিকে বলা হবে চলন গতি। ঠিক আছে, যেমন যেমন তুমি একটা বাসের কথা চিন্তা করতে পারো, সরল রেখায় চলতেছে এরকম একটা বাসের কথা চিন্তা করতে পারো। মনে করো এই বাসটা সরল রেখা বরাবর চলতেছে, অবশ্যই সরল রেখা বরাবর চলতে হবে, আমার কথাটা একটু বুঝো। যদি এই বাসটা সরল রেখা বরাবর চলে, তবে এই বাসের চাকাগুলাকে বাদ দিয়ে যদি আমি বাসটার কথা চিন্তা করি, এই চাকাগুলোকে যদি আমি বাদ দিয়ে শুধু বাসটার কথা চিন্তা করি, তাহলে বাসের গতিটা হবে চলন গতির উদাহরণ। কারণ এই চাকাগুলো বাদ দিয়ে বাসটা কি একই সময়ে, বাসটির সকল কোণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করতেছে। বুঝতে পারছো? এখন চাকাগুলা কেন বাদ দিব? কারণ এই চাকাগুলার গতির দিক একই দিক না। দেখো, চাকাগুলা কি এইভাবে ঘুরতেছে না? চাকাগুলা যেহেতু ঘুরতেছে, দেখো কোনো একটা বৃত্তাকার পথে যখন কোনো একটা বস্তু ঘুরে, মনে করো এখানে একটা চাকার কণার কথা চিন্তা করো, চাকার একটা কণার কথা চিন্তা করো, এই কণাটা কি বৃত্তাকার পথে ঘুরতেছে না? এই চাকাটা এই পথে আবার আসতেছে, আবার যাচ্ছে, আবার আসতেছে, এইভাবে বৃত্তাকার পথে ঘুরতেছে। ঠিক আছে, মনে রাখবা কোনো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে, তাহলে একটা নির্দিষ্ট বিন্দুতে তার গতির বেগের দিক হচ্ছে স্পর্শক বরাবর। ঠিক আছে, এটা যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, আমরা জানি বৃত্তের ব্যাসার্ধের সাথে স্পর্শক থাকে লম্ব বরাবর। ঠিক আছে, তাহলে এই বিন্দুতে এই যে কণাটা, চাকার কণাটার বেগের দিক হচ্ছে কি স্পর্শক বরাবর এই দিকে, আবার এই বিন্দুতে এই কণাটার বেগের দিক হচ্ছে কি এই স্পর্শকের সাথে লম্ব বরাবর, অর্থাৎ প্রতিনিয়ত কি তার দিকটা পরিবর্তিত হচ্ছে, তাহলে এটা একই দিকে হচ্ছে না। বুঝতে পারছো? কোনো বস্তুর সকল কণা যদি একই সময় একই দিকে যেতে থাকে, তাহলেই কিন্তু কি হবে, চলন গতি হবে। যেহেতু চাকাটা একই সময় একই দিকে যাচ্ছে না, এজন্য কি এটা চাকাগুলা ধরলে কি আমাদের সম্পূর্ণ বাসটা চলন গতির উদাহরণ হবে না। এজন্য চাকাটাকে কি বাদ দিতে হবে, কারণ চাকার গতিটা কি বারবার পরিবর্তিত হচ্ছে, চাকার গতির দিকটা। ঠিক আছে, চাকার গতির দিকটা কি বারবার পরিবর্তিত হচ্ছে, কিভাবে? ওই স্পর্শক বরাবর। ঠিক আছে, চাকার যে কোনো বিন্দুর গতির দিক হচ্ছে ওই চাকার ব্যাসার্ধের সাথে লম্ব বরাবর, অর্থাৎ স্পর্শক বরাবর। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। এখন সরল রেখা বরাবর চলন গতি পাওয়া সোজা, কিন্তু বক্ররেখা বরাবর চলন গতি পাওয়া একটু কঠিন। ঠিক আছে, এখানে দেখো তোমাদের বইয়ে একটা চিত্র দেওয়া আছে যে একটা প্লেন যদি সরল চলন গতির উদাহরণ হতে হয়, তাহলে দেখো তাকে এইভাবে চলতে হচ্ছে। দেখো, এইভাবে চলা কিন্তু খুবই টাফ, প্লেনের পক্ষে সম্ভব। মূলত প্লেন চলে কিভাবে? এইভাবে। ঠিক আছে, কিন্তু এইভাবে চললে কি চলন গতির উদাহরণ হবে না। তাহলে চলন গতির উদাহরণ পেতে হলে এইভাবে চলতে হবে, কিন্তু এইভাবে কিন্তু চলে না। বুঝতে পারছি? অর্থাৎ বক্ররেখায় চলন গতি পাওয়া একটু কঠিন, কিন্তু অসম্ভব নয়। যদি বস্তুটা খুবই ছোট হয়, তখন বক্ররেখায় চলন গতির উদাহরণ পাওয়া সহজ হয়। বুঝতে পারছি? তারপর দেখো সরল স্পন্দন গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি। তাহলে এটাকে কেন আলাদা করা হয়েছে? সরল স্পন্দন গতি যেহেতু পর্যাবৃত্ত গতি, তাহলে এটা কেন আলাদা করা হইল? কারণ এটার একটা আলাদা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যটা কি আমরা এখন জানবো। দেখো, সরল স্পন্দন গতি অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন, ইংরেজিতে সিম্পল হারমোনিক মোশন কাকে বলবো? দেখো, কোনো একটা পর্যাবৃত্ত গতি, অবশ্যই এটা পর্যাবৃত্ত গতি হতে হবে। সরল স্পন্দন গতি অবশ্যই কি পর্যাবৃত্ত গতি হতে হবে। দেখো, কোনো একটা বস্তু কণার গতি যদি এমন হয়, সেটি তার গতিপথের, আমরা কি বলছিলাম, পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে তার নির্দিষ্ট সময় পর পর কি একটা নির্দিষ্ট সময় পর পর একটা বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সময়টা কিন্তু নির্দিষ্ট। এই যে নির্দিষ্ট সময়, এটাকে বলা হয় পর্যায়কাল। যে সময়ের ভিতরে কোনো একটা
বিন্দুকে সে অতিক্রম করে আবার পুনরায় সেই বিন্দুতে ফিরে আসে, এই সময়টুকুকে বলা হয় পর্যায়কাল। তাহলে এখানে আমরা পেন্ডুলামের কথা চিন্তা করতে পারি। দেখো, পেন্ডুলামকে যদি এখান থেকে টান দিয়ে ছেড়ে দেই, তাহলে সেটা কি এই এ বি সি বিন্দুতে কি সার্কুলেট করবে, ঘুরবে, তাই না? দেখো, এখান থেকে এটা ছেড়ে দিছি, এখানে গেছে, আবার এখানে ফিরে আসছে। ধরো এটা এখান থেকে গিয়ে আবার এখানে ফিরে আসছে, 2 সেকেন্ড সময় লাগছে। তাহলে 2 সেকেন্ড হচ্ছে এই পেন্ডুলামের পর্যায়কাল। ঠিক আছে, মানে সে প্রত্যেক 2 সেকেন্ডে সে এখানে যায় আবার এখানে ফিরে আসে, এখানে যায় আবার এখানে ফিরে আসে, বুঝতে পারছি? তাহলে এই 2 সেকেন্ড হচ্ছে কি তার পর্যায়কাল। ক্লিয়ার? এখন কোনো একটা বস্তুর যে পর্যাবৃত্ত গতি, কোনো একটা পর্যাবৃত্ত গতিসম্পন্ন বস্তুর গতি যদি এমন হয় সেটি তার পর্যায়কালের অর্ধেক সময়, 2 সেকেন্ডের 1 সেকেন্ড যে কোনো একটা নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে, সেই গতিকে বলবো কি সরল সন্ধিত স্পন্দন গতি। সরল স্পন্দন গতি, বুঝতে পারছো? দেখো, তোমরা এই পেন্ডুলামটার কথাই চিন্তা করো। এই পেন্ডুলামটা এখান থেকে গিয়ে আবার এখানে ফিরে আসতে 2 সেকেন্ড সময় লাগতেছে, তার মানে এখান থেকে এখানে যাইতে তার 1 সেকেন্ড সময় লাগতেছে। ঠিক আছে, তাহলে সে তার পর্যায়কালের অর্ধেক 1 সেকেন্ড একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে এবং বাকি অর্ধেক, বাকি 1 সেকেন্ড এই একই পথে বিপরীত দিকে যাচ্ছে, বুঝতে পারছো? তাইলে এই গতিটা হচ্ছে কি একটা সরল স্পন্দন গতি। যে পর্যাবৃত্ত গতি, কোনো একটা পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণার গতি যদি এমন হয় সেটি তার পর্যায়কালের অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে, ওই গতিকে বলা হয় সরল স্পন্দন গতি, বুঝতে পারছি? সরল স্পন্দন গতির উদাহরণ হিসেবে কি আমরা পেন্ডুলামের গতিকে বলতে পারি, এছাড়াও দোলনার গতি বলতে পারি। দোলনার গতি আর পেন্ডুলামের গতি একই। এছাড়াও আমরা যে শব্দ করি, আওয়াজ করি, আওয়াজ যে বাতাসের মাধ্যমে যায়, এই যে আওয়াজটা বাতাসের মাধ্যমে তরঙ্গ আকারে যায়, এই তরঙ্গটাও কিন্তু কি সরল স্পন্দন গতির উদাহরণ। ঠিক আছে, যখন তোমরা তরঙ্গ শব্দ, তোমাদের এসএসসি ফিজিক্সের একটি অধ্যায় তরঙ্গ শব্দ অধ্যায়টি পড়বে, তখন তোমরা এই বিষয়ে বিস্তারিত জানতে পারবে। এছাড়াও স্প্রিংয়ের কথা চিন্তা করতে পারো, যে স্প্রিংয়ের কথা চিন্তা করতে পারো, একটা ভর ঝুলিয়ে দিয়ে যদি একটা স্প্রিং আঁকি, এই স্প্রিংটাকে যদি টেনে ছেড়ে দিই, তাহলে এটার যে দোলনটা পাবো, এই দোলনটাও হবে কি একটা পর্যায় সরল স্পন্দন গতি। কারণ এটাকে একটা নির্দিষ্ট বিন্দুকে, মনে করে এই বিন্দুকে যদি ধরো, তাহলে এখানে এটাকে যদি টেনে এতটুকু পর্যন্ত আনি, তাহলে ছেড়ে দেই, তাহলে এটা এখান থেকে এখানে যাবে, আবার এখানে সংকুচিত হয়ে মনে করো এতটুকু আসলো। তাহলে দেখো, এটা হচ্ছে কি তার মধ্যবিন্দু। তাহলে খেয়াল করো, মনে করো এখান থেকে এখানে টান দিলাম, ফলে সে এখানে যায় আবার এখানে আসে, এটা মনে করো 2 সেকেন্ডে লাগে। তাইলে সে তার অর্ধেকটা পথ যায় 1 সেকেন্ডে, আবার অর্ধেকটা বাকি অর্ধেক পথ আসে কি আর 1 সেকেন্ডে। তাহলে তার পর্যায়কাল কত পাইলাম? পর্যায়কাল 2 সেকেন্ড। ঠিক আছে, তাহলে তুমি দেখতেছো তার গতিপথের সে অর্ধেকটা সময় যে কোনো একটা নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় ঠিক তার বিপরীত দিকে চলতেছে। তাহলে স্প্রিংয়ের গতিটাও কী হবে? একটা সরল স্পন্দন গতি হবে। ক্লিয়ার? আশা করি বিভিন্ন ধরনের গতি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নাই। এই বিভিন্ন ধরনের গতির উদাহরণগুলো তোমরা একটু মনে রাখবা, যাতে তোমাদের এমসিকিউতে আসলে দিতে পারো। ঠিক আছে, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব, স্কেলার ও ভেক্টর রাশি। স্কেলার ও ভেক্টর রাশি। স্কেলার রাশি কি? দেখো, আমরা অলরেডি জানি ভৌত বিজ্ঞানে যা কিছু পরিমাপ করা যায়, ভৌত বিজ্ঞানে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি। আমাদের উচ্চতা, দেখো আমাদের উচ্চতা পরিমাপ করতে পারি, তাহলে উচ্চতা হচ্ছে একটা রাশি। আমাদের ভর পরিমাপ করতে পারি, ভর হচ্ছে একটা রাশি। তাপমাত্রা পরিমাপ করতে পারি, তাপমাত্রা হচ্ছে একটা রাশি। যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি। তাহলে রাশি নয় কোনগুলা? যেগুলো পরিমাপ করা যায় না, যেমন দুঃখ, কষ্ট, এগুলো পরিমাপ করা যায় না। আমরা তো বলি না যে 1 কেজি কষ্ট, 1 কেজি দুঃখ, 10 মিটার লম্বা কষ্ট, এগুলোকে বলি না। বুঝতে পারছো? তাহলে যা কিছু, এক কথায় যা কিছু পরিমাপ করা যায় না তা রাশি নয়। দুঃখ, কষ্ট, বেদনা এগুলো পরিমাপ করা যায় না, এগুলো কি রাশি নয়। তাহলে এখন খেয়াল করো, রাশিকে প্রকাশের উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা হয়েছে। রাশিকে প্রকাশের উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে কি স্কেলার রাশি। এটাকে অদিক রাশিও বলা হয়।
এবং আরেকটা হচ্ছে ভেক্টর রাশি, এটাকে দিক রাশিও বলা হয়। মনে রাখবা, স্কেলার রাশি হচ্ছে ওই সকল রাশি যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন, দিকের প্রয়োজন হয় না। এজন্য এটাকে কি বলা হয়? অদিক রাশি। যে রাশিকে প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন তাকে বলা হয় স্কেলার রাশি। এবং ভেক্টর রাশি হচ্ছে ওই সকল রাশি যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মানও লাগে, দিকও লাগে। ঠিক আছে, মানটাও লাগে, তার পাশাপাশি দিকটাও বলে দিতে হয়, তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। উদাহরণ দেওয়া যাক, দেখো স্কেলার রাশি হিসেবে বলতে পারি ভরের কথা, তারপর বলতে পারি ওজনের ভরের কথা বলতে পারি, তারপর তাপমাত্রার কথা বলতে পারি। এগুলো হচ্ছে কি? স্কেলার রাশি। ঠিক আছে, দেখো তাপমাত্রা প্রকাশের জন্য, ভর প্রকাশের জন্য কি আমাদেরকে দিক বলে দিতে হয়? শুধু কেজি। দেখো ভর প্রকাশের জন্য আমরা শুধু ওজনটাই বলি, যে তার ভর 50 কেজি, 60 কেজি, এতটুকু কিন্তু বলি। আমরা কিন্তু বলি না যে পশ্চিম দিকে তার ভর 60 কেজি, উত্তর দিকে তার ভর 60 কেজি, এরকম কথা কি বলি না? কি অস্বাভাবিক কথা, তাই না? তাহলে যে সকল রাশিগুলা প্রকাশের জন্য শুধু মান হলেই চলে তাদেরকে বলা হয় স্কেলার রাশি। এজন্য তাদেরকে অদিক রাশি বলা হয়, যেহেতু দিক প্রয়োজন হয় না। আর যে সকল রাশিকে প্রকাশের জন্য মানও লাগে, তার পাশাপাশি দিকও লাগে, তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। বুঝতে পারছো? এই ভেক্টর রাশি প্রকাশের ক্ষেত্রে মানও লাগে এবং দিকই লাগে। যেমন মনে করো তুমি অবস্থানই দেখলা, অবস্থান দেখলা না, অবস্থানটা প্রকাশ করার জন্য কি লাগতেছে? মানও লাগতেছে প্লাস দিকও লাগতেছে। অবস্থান প্রকাশের জন্য কি লাগতেছে? মানও লাগতেছে, দিকও লাগতেছে। তার মানে অবস্থান হচ্ছে কি? একটা ভেক্টর রাশি। ঠিক আছে, একইভাবে ভর এবং তাপমাত্রা হচ্ছে কি? স্কেলার রাশি। কারণ এখানে শুধু তার মানটাই লাগতেছে, তার দিক লাগতেছে না। বুঝতে পারছো? ক্লিয়ার আশা করি। তাহলে দেখো ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য মান লাগে, দিক লাগে। অবস্থান হচ্ছে কি? একটা ভেক্টর রাশি। কেন? কারণ দেখো তুমি যদি তোমার যে কোনো একটা স্থানের উল্লেখ করতে চাও, এই যে তোমার স্কুলের কথাই বলছিলাম, যে এই স্কুলটা যদি বলো তোমার বাসা থেকে 50 মিটার দূরে, তখন তুমি কিন্তু স্কুলে যেতে পারবা না, কারণ তুমি কোন দিকে যাবা সেটাও বলে দিতে হবে। ঠিক আছে, স্কুল থেকে যদি বলো আমার পূর্ব দিকে, আমার বাড়ি থেকে পূর্ব দিকে স্কুলটা 50 মিটার দূরে অবস্থিত, তাহলে কিন্তু তুমি তোমার স্কুলে যেতে পারবা। কারণ কি? আমি দিকটা বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে অবস্থান হচ্ছে কি? যেটা অবস্থান প্রকাশের জন্য কি লাগতেছে? মানও লাগতেছে, দিকও লাগতেছে, অর্থাৎ অবস্থান হচ্ছে একটা ভেক্টর রাশি। তার পাশাপাশি সরণও একটা ভেক্টর রাশি, ত্বরণও একটা ভেক্টর রাশি। সরণ এবং ত্বরণ কি, এগুলো আমরা একটু সামনেই জানবো। বুঝতে পারছো? এখন আপাতত জেনে রাখো সরণ ত্বরণ কি? ভেক্টর রাশি। এটা প্রকাশের জন্য কি লাগে? মানও লাগে, দিকও লাগে। এখন দেখা যায় যে ভেক্টর রাশি প্রকাশ করার জন্য, মনে করো একটা ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশিটাকে আলাদাভাবে প্রকাশ করার জন্য এটাকে বোল্ড করে লেখা হয়, মানে মোটা করে লেখা হয়। ঠিক আছে, এটাকে কি মোটা করে লেখা হয়। যেহেতু আমরা হাতে কলমে লিখতে বোল্ড করে লেখা একটু কষ্টকর, এজন্য এইভাবে প্রকাশ করা হয়। এর উপর যদি একটা ক্রস চিহ্ন দেই, তাহলে এটা কি বোঝাবে? যে হচ্ছে কি একটা ভেক্টর রাশি, যেটা প্রকাশের জন্য এই যে দিকটাও বলে দিতে হয়। বুঝতে পারছো? ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। এবং মনে রাখো যে মনে করো এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশিকে এরকম একটা সরল রেখা দিয়ে তার অগ্রভাগে একটা তীর চিহ্ন দেওয়া হয়, এটা কি বোঝায়? একটা ভেক্টর রাশি বোঝায়। বুঝতে পারছো? এখন এরকম যদি দুইটা ভেক্টর রাশি দেওয়া হয়, তাহলে এই যে দৈর্ঘ্যটা দেখতেছো, এই দৈর্ঘ্যটা বোঝায় ভেক্টরের মান, এবং এই অ্যারো চিহ্নটা বোঝায় ভেক্টরের দিক। ঠিক আছে, এটা মান বোঝাবে এবং এটা কি বোঝাবে? দিক বোঝাবে। তাহলে এই দুইটা যদি তুলনা করে, তাহলে কোনটা বড়? তাহলে এই দুইটা ভেক্টর, মনে করো এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে যদি বলে এ ভেক্টর এবং বি ভেক্টরের ভিতরে কোনটার মান বেশি, তাহলে দেখো যার দৈর্ঘ্য বেশি হবে সেই ভেক্টরের মানও কিন্তু বেশি হবে। বুঝতে পারছো? ক্লিয়ার আশা করি। ভেক্টর নিয়ে আশা করি আর কোনো ধরনের সমস্যা থাকবে না। তোমরা স্ক্রিনে দেখো কিছু ভেক্টর রাশি এবং স্কেলার রাশির উদাহরণ দিয়ে রাখছি, এগুলো তোমরা খাতায় নোট করে রাখো, এগুলা পরীক্ষায় আসে। বুঝতে পারছো? এগুলা পরীক্ষায় আসে, যে কোনটি স্কেলার রাশি কোনটি ভেক্টর রাশি, এগুলো পরীক্ষায় দিয়ে দেয়। দেখো দেখো এখানে স্কেলার রাশি হিসেবে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, কাজ, শক্তি, ঘনত্ব, দূরত্ব, চাপ, ঘনত্ব, আয়তন, এগুলো হচ্ছে কি স্কেলার। তার পাশাপাশি ভেক্টর আছে কি? বেগ, ত্বরণ, সরণ, বল, ভরবেগ, চুম্বকত্ব, তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব পার্থক্য। এই সবগুলোই কি
ভেক্টর রাশি, তার মানে এই সবগুলো প্রকাশ করার জন্য অবশ্যই মানও লাগে, দিকও লাগে, এবং এগুলো প্রকাশের জন্য শুধু মান প্রয়োজন। আশা করি ভেক্টর এবং স্কেলার রাশি ক্লিয়ার। এবং তোমরা একটু মনে রাখবা যে মনে করো যে এই দিকে একটা ভেক্টর রাশি, যেটা মনে করো আমরা যেহেতু বলছি ভেক্টর রাশি, তো বেগ বেগ কিন্তু একটা ভেক্টর রাশি। দেখো এখানে বেগ কি একটা ভেক্টর রাশি। তাহলে মনে করো কোনো একটা বস্তুর বেগ এই দিকে 10 মিটার পার সেকেন্ড, আরেকটা বস্তুর বেগ এই দিকে এটাও 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই দুইটা বস্তুর বেগ কি সমান? আমাকে বলো। মনে করো এটা এ বস্তুর বেগ এবং এটা মনে করো বি বস্তুর বেগ। তাহলে এ এবং বি বস্তুর বেগ কি সমান হবে? তোমরা একটু চিন্তা করো, এ এবং বি বস্তুর বেগ কি সমান হবে? সমান কিন্তু না, কারণ তাদের মান সমান হলেও তাদের দিকটা কিন্তু একই দিকে নয়। একটা হচ্ছে এই দিকে আর একটা হচ্ছে কি এই দিকে। তার মানে তাদের মান সমান হলেও দিকটা ভিন্ন, এই জন্য তাদের এই ভেক্টর দুইটা রাশি দুইটা কি সমান নয়। বুঝতে পারছি? ক্লিয়ার? আমরা শুধু বলতে পারি যে এটার মান সমান, ক্লিয়ার, কিন্তু পুরো ভেক্টর হিসেবে কি এটা এই দুইটা সমান নয়। এখন দূরত্ব ও সরণ নিয়ে আলোচনা করব। ডিসটেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। দেখো এখানে আমাদের পরবর্তী যে টপিকগুলো এগুলো লিখে রাখছি। এখন প্রথম আলোচ্য বিষয় হচ্ছে ডিসটেন্স এবং ডিসপ্লেসমেন্ট, দূরত্ব এবং সরণ, এই দুইটা বিষয় নিয়ে কি আমরা আলোচনা করব। ঠিক আছে? তাহলে এখন খেয়াল করো দূরত্বটা কি। যদি সংজ্ঞা লিখতে চাই, যে কোনো পথে অতিক্রান্ত পথকে অতিক্রান্ত পথের দৈর্ঘ্য হচ্ছে দূরত্ব। এখন দূরত্ব তো পাইলাম, যে কোনো পথে অতিক্রান্ত পথের দৈর্ঘ্য হচ্ছে কি দূরত্ব। তাইলে এখন সরণটা কি হবে? সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত পথকে সরণ বলে। এখন এই দুইটা বিষয় আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি, তাইলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এখানে একটা দেখো, এখানে একটা রাউন্ড শেপ সার্কেল দেখতেছো। এই সার্কেলের ব্যাস হচ্ছে এটা, ঠিক আছে? এ হচ্ছে একটা পয়েন্ট, বি হচ্ছে আরেকটা পয়েন্ট এবং সি হচ্ছে আরেকটা পয়েন্ট। এখানে এসি হচ্ছে ব্যাস এবং এবি হচ্ছে কি এবিসি হচ্ছে কি পরিধির অর্ধেক। এখন খেয়াল করো, কোনো একটা ব্যক্তি যদি এবিসি পথে অর্থাৎ এই পরিধির পথে এ থেকে সি এ যায়, তাহলে সে কোন পথে গেছে? দূরত্বের পথে নাকি সরণের পথে? দূরত্ব কি বলছি? যে কোনো পথে অতিক্রান্ত পথের দৈর্ঘ্য হচ্ছে কি দূরত্ব, অর্থাৎ যে কোনো দিকে। এখানে পথে না লিখে দিকে লিখলে আর একটু ভালো হয়। যে কোনো দিকে অতিক্রান্ত পথকেই লিখে এখানে, যে পথকে দূরত্ব বলে। যে কোনো দিকে অতিক্রান্ত পথকে কি বলে? দূরত্ব বলে। এখানে খেয়াল করো, তাহলে এই যে এখান থেকে একজন ব্যক্তি যদি এবিসি পথে রওনা দেয়, তাহলে বারবার প্রতি মুহূর্তে কিন্তু তার দিকটা পরিবর্তিত হচ্ছে। তাহলে নির্দিষ্ট কোনো দিক পাচ্ছে না, কিন্তু এবিসি পথে গেলে তার দিকটা কিন্তু নির্দিষ্ট না, প্রতি মুহূর্তে সে কি বাঁক কাটতেছে এবং তার দিকের পরিবর্তন হচ্ছে। এই পথে প্রতি মুহূর্তে তার দিকের পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে পথটা এবিসি, যে পথটা এবিসি পথে অতিক্রান্ত দূরত্ব, এবিসি পথে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি অতিক্রান্ত পথ হচ্ছে কি দূরত্ব। এবং এই একই ব্যক্তি যদি এ থেকে সিতে এই পথে যায়, অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে, এই খেয়াল করো, এই এসি পথে গেলে কিন্তু তার দিকের কোনো পরিবর্তন হচ্ছে না।
এসি পথে গেলে কিন্তু তার দিকের পরিবর্তন হচ্ছে না, প্রতি মুহূর্তে কিন্তু তার দিকের পরিবর্তন হচ্ছে না, বরং সম্পূর্ণ চলার পথে কি সে একটা নির্দিষ্ট দিকে চলছে। ঠিক আছে, তাহলে এই ধরনের অতিক্রান্ত দূরত্ব কি বলবো? সরণ বলবো। আসলে সরণ হচ্ছে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর সবচেয়ে সর্বনিম্ন দূরত্ব। এক কথায় যদি বলতে চাই, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর সর্বনিম্ন দূরত্ব কি বলে? সরণ বলে। তুমি এটাও বলতে পারো যে কোনো বিন্দু থেকে অপর বিন্দুর সর্বনিম্ন দূরত্বকে সরণ বলে। ঠিক আছে, তাহলে সরণ হচ্ছে একদম শর্টকাট রাস্তাটা। ঠিক আছে, আর দূরত্বের ক্ষেত্রে কি শর্টকাট রাস্তা নাও হতে পারে। ক্লিয়ার? শর্টকাট রাস্তা হয় না নর্মালি। মনে করো এই পথটা, মনে করো এখানে হচ্ছে একটা পয়েন্ট বি আর একটা পয়েন্ট, একজন ব্যক্তি, দেখো এখানে দুইজন ব্যক্তি, মনে করো পি একজন ব্যক্তি, কিউ একজন ব্যক্তি। পি ব্যক্তি মনে করো এই আঁকাবাঁকা রাস্তায় গেছে, পি গেছে এই রাস্তায় এবং কিউ গেছে এই সরল রেখায় রাস্তা। তাহলে আঁকাবাঁকা যে রাস্তাটা গেছে প্রতি মুহূর্তে তার দিক পরিবর্তন হয়েছে। ঠিক আছে, এবং এই আঁকাবাঁকা রাস্তায় গেলে এ থেকে বি এর শর্টকাট রাস্তা হয় না। তাহলে এই যে পি কোন পথে গেছে? দূরত্বের পথে গেছে। এবং কিউ কোন পথে গেছে? যেহেতু এ থেকে বি এর শর্টকাট রাস্তা দিয়ে গেছে কিউ, এই জন্য কিউর পথটা হচ্ছে কি? কিউর পথটা হচ্ছে সরণের পথ। কিউর পথটা কি? সরণের পথ, অর্থাৎ সরণ বরাবর সে এই পথটা অতিক্রম করছে। আর পি দূরত্ব বরাবর এই পথটা অতিক্রম করছে, যেহেতু সে আঁকাবাঁকা পথে গেছে। আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, যে কোনো দিকে অতিক্রান্ত পথকে দূরত্ব বলে এবং একটা নির্দিষ্ট দিকে অতিক্রান্ত পথকে সরণ বলে। অর্থাৎ একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর একদম শর্টকাট যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে কি? সরল। ঠিক আছে, এক কথায় সরল রেখা বরাবর কি আমরা নর্মালি জানি কি সরল রেখা বরাবর কি শর্টকাট রাস্তা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে সরল রেখা বরাবর সরণ বলি কি বুঝবো? সরল রেখা বরাবর যে দূরত্বটা এটা হচ্ছে কি? সরণ। বুঝতে পারছি? তাহলে এখন পরীক্ষায় কি আসতে পারে? পরীক্ষায় আসতে পারে যে সরণ এবং দূরত্বের পার্থক্য কত। এখানে এইটার কথা চিন্তা করো। মনে করো এটা 10 মিটার, এই বৃত্তের ব্যাসার্ধ 10 মিটার। কথার কথা বলতেছি যে এই বৃত্তের ব্যাসার্ধ কি? 10 মিটার। তাহলে এই বৃত্তের দূরত্ব এবং সরণের ভিতরে পার্থক্য কত এটা বলতে পারে। এই বৃত্তের দূরত্ব এবং সরণের ভিতরে পার্থক্য কত হতে পারে? খেয়াল করো, তোমরা জানো পরিধির সূত্র কি? পরিধির সূত্র জানো তো? পরিধির সূত্র হচ্ছে 2πr, তাই না? তাহলে এবিসিটা কি? এই বৃত্তের অর্ধেক পরিধি, তাই না? তাহলে এই বৃত্তের অর্ধেক পরিধি হলে দেখো এবিসি পথটা যেহেতু দূরত্বের পথ, এই পথে গেলে তার বারবার দিক পরিবর্তন হচ্ছে, তার মানে এই পথটা হচ্ছে কি? তার দূরত্বের পথ। ঠিক আছে, তাহলে দূরত্বটা হচ্ছে কি? পরিধির অর্ধেক। তাহলে পরিধি কত হবে? তাহলে পরিধি হচ্ছে 2πr, তাহলে দূরত্ব কত হবে? দূরত্ব হবে 1/2 × 2πr। এটা কাটা শুধু পাই আর থাকতেছে। ঠিক আছে, আর সরণটা কতটুকু হবে? ব্যাসার্ধ যদি 10 মিটার হয়, আর এর মান যদি 10 মিটার হয়, তাহলে ব্যাসের মান কত? 20 মিটার। ঠিক আছে, তাহলে আমাদের সরণ হবে কত? সরণ হবে 10 × 2, ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস, তার মানে 20 মিটার। ঠিক আছে, তাইলে আমরা সরণ এবং দূরত্বের মাঝে কি পার্থক্য যদি বের করতে বলে, তাহলে এই পাই আর থেকে আমাদেরকে এই 20 বিয়োগ দিলে কি আমরা সরণ এবং দূরত্বের ভিতরে পার্থক্য বের করতে পারবো। বুঝতে পারছি? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তোমরা এটা সমকোণী ত্রিভুজ দিয়ে চিন্তা করতে পারো। কিভাবে? দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, যে সমকোণী যদি ত্রিভুজ দেই, এখানে মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এটা 90 ডিগ্রি। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য 4, এটা 4, এবং একজন ব্যক্তি মনে করো সে এবিসি পথে, অর্থাৎ এই পথে এ থেকে সিতে গেছে। তাহলে ওই ব্যক্তির সরণ এবং দূরত্বের পার্থক্য কত? তো সরণ হচ্ছে কি? এসি। সরণটা হবে কি? এসি। এ থেকে সি এর সর্বনিম্ন দূরত্ব হচ্ছে কি? এসি। আর তার দূরত্ব অতিক্রম করছে কি? এ বি থেকে গেছে, এ থেকে বিতে গেছে, বি থেকে সি এ গেছে। তাহলে তার দূরত্ব অতিক্রম হয়েছে 3 + 4 অর্থাৎ 7 মিটার। ঠিক আছে, আর সরণ কত হবে? আমরা জানি 3, 4 এবং 5 দ্বারা একটা সমকোণী ত্রিভুজ গঠিত হয়। ঠিক আছে, তোমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্য জানো হয়তো।
পিথাগোরাসের উপপাদ্য দিয়ে তোমরা এখানে কি এটা এই 3 এটা 4 হলে অতিভুজটা এই যে 5 হবে এটা বের করতে পারবা। ঠিক আছে, এগুলো মুখস্থ করে রাখবা যে 3 4 5 দিয়ে একটা সমকোণী ত্রিভুজ হয়। তাহলে এই বাহুটা হবে কি 5। ঠিক আছে, তাহলে তার সরণ হচ্ছে 5, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত 7 মিটার। তারপর সরণ এবং দূরত্বের পার্থক্য কি হবে 7 বিয়োগ 5, তার মানে কত হচ্ছে 2। বুঝতে পারছো? এইভাবে এমসিকিউতে আসতে পারে। ক্লিয়ার? আশা করি সরণ এবং দূরত্বের ভিতরে আমরা পার্থক্য বুঝতে পারছি। অবশ্যই দেখো, সরণের ক্ষেত্রে যেহেতু দিকটা বলে দিতে হচ্ছে, সরণের ক্ষেত্রে যেহেতু আমাকে দিকটা বলে দিতে হচ্ছে, তার মানে সরণ হচ্ছে কি একটা ভেক্টর রাশি, দূরত্ব কি স্কেলার রাশি। সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি এবং দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি। বুঝতে পারছো? সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, দূরত্ব স্কেলার। সরণ ভেক্টর, দূরত্ব স্কেলার। সরণ ভেক্টর, দূরত্ব স্কেলার রাশি এবং সরণের একক হচ্ছে মিটার। ঠিক আছে, অর্থাৎ কোন একটা দূরত্বকে আমরা মিটার দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে এসআই একক। দূরত্বের একক মিটার। ঠিক আছে, দূরত্বকে আমরা কি মিটার দ্বারা প্রকাশ করি, তাহলে দুইটার একক কি পাইলাম মিটার পাইলাম। ঠিক আছে, তাইলে মাত্রা কি হবে মিটার, যেহেতু দৈর্ঘ্যের মাত্রা আমরা জানি এল, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে কি এল, দূরত্ব স্কেলার রাশি, তাহলে এটার মাত্রা কি হবে এল। ঠিক আছে, তাহলে এই দুইটার একক এবং মাত্রা দুইটাই কিন্তু সেম। একক হচ্ছে মিটার আর মাত্রা হচ্ছে কি এল, মানে লেন্থ। অবশ্যই মাত্রাকে থার্ড ব্র্যাকেটের ভিতরে প্রকাশ করতে হয়। বুঝতে পারছো? তোমরা যারা প্রথম অধ্যায়টি পড়ছো, আশা করি মাত্রা কি, একক কি, রাশি কি, এগুলো বিস্তারিত জেনে আসছো। ঠিক আছে, এই জন্য আর এখানে আমি বলতেছি না কিছু, যে একক হচ্ছে মিটার, মাত্রা হচ্ছে কি এল। ক্লিয়ার? তারপর দেখো আমরা দ্রুতি এবং বেগ নিয়ে আলোচনা করব। তারপর আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্রুতি এবং বেগ। দেখো, সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে বলা হয় দ্রুতি। সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে বলা হয় দ্রুতি। দেখো, আমরা যদি দ্রুতিকে ব্যাখ্যা করতে চাই, দ্রুতি কি সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। দেখো, সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। এখন হার জিনিসটা কি মনে রাখবা, হার যদি বলে তাইলে এককে নিতে হবে। ঠিক আছে, একক রাশিমালায় নিতে হবে, যেহেতু এটা সময়ের সাথে রিলেটেড, তাহলে একক সময় নিতে হবে। অর্থাৎ একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে কি বলবো দ্রুতি বলবো। একক সময়ে অর্থাৎ 1 সেকেন্ডে অতিক্রান্ত পথকে কি বলে দ্রুতি বলে। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা কিন্তু সংজ্ঞা থেকে সূত্রটা বের করতে পারি। দ্রুতি বের করার সূত্রটা কিন্তু আমরা সংজ্ঞা থেকে বের করতে পারি। কিভাবে? দেখো, ধরি টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ধরি ডি, টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি ডি, তাহলে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি হবে ডি বাই টি, ঐকিক নিয়ম। তাহলে এটাই হচ্ছে কি আমাদের দ্রুতি, এটাই হচ্ছে কি দ্রুতি। ঠিক আছে, স্পিড। ক্লিয়ার? তাহলে এইটাই কি আমাদের দ্রুতি নির্ণয় করার সূত্র। তাহলে ভি ইজিক্যাল টু কি পাইলাম ডি বাই টি। ডি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, টি হচ্ছে সময় এবং বি হচ্ছে কি দ্রুতি বোঝাচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারছি। তাহলে বেগটা কি হবে? তাহলে আমরা বেগটা কিভাবে ব্যাখ্যা করব? বেগ হচ্ছে একক সময়ে বা সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। দেখো, দূরত্ব ছিল একটা স্কেলার রাশি, দ্রুতিও একটা স্কেলার রাশি, সরণ একটা ভেক্টর রাশি। যেহেতু সময়ের সাথে সরণের পরিবর্তনের হার হচ্ছে বেগ, এজন্য বেগও একটা ভেক্টর রাশি। বেগ কি একটা ভেক্টর রাশি। কেন? বেগটা রিলেটেড হচ্ছে কি সরণের সাথে, সময়ের সাথে সরণের পরিবর্তনের হার কি, সরণের পরিবর্তনের হারকে বেগ বলে।
তাইলে এখানেও যেহেতু হার আছে তার মানে একক রাশিতে নিতে হবে, সময়ের সাথে রিলেটেড, তার মানে একক সময়ে অতিক্রান্ত সরণকে বেগ বলে, একক সময়ে অতিক্রান্ত সরণকে বেগ বলে। তাহলে আমরা ধরি টি সেকেন্ডে অতিক্রান্ত সরণ হচ্ছে কি এস, অতিক্রান্ত সরণ এস, সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে 1 সেকেন্ডে অতিক্রান্ত সরণ হচ্ছে কি এস বাই টি, এটাই হচ্ছে কি আমাদের বেগের ফর্মুলা, ঠিক আছে। তাহলে বেগ ভি ইকুয়াল টু কী হবে এস বাই টি, ঠিক আছে। এখানে বেগ যেহেতু ভেক্টর রাশি এর জন্য এটার উপরে একটা তীর চিহ্ন দিছি, ঠিক আছে। তো ভি ভেক্টর রাশি বিদায় ভি ইকুয়াল টু কি এস বাই টি, ঠিক আছে। তাহলে দুইটার সূত্র প্রায় সেম, এখানে কি দূরত্ব বোঝাতে ডি দিছি এবং এখানে সরণ বোঝাতে কি এস দিছি, কিন্তু মৌলিক পার্থক্য কি, এই দূরত্ব হচ্ছে কি একটা স্কেলার রাশি, দ্রুতি হচ্ছে কি একটা স্কেলার রাশি এবং বেগ একটা ভেক্টর রাশি, বেগ অবশ্যই একটা ভেক্টর রাশি এবং এই দ্রুতিটা হচ্ছে কি স্কেলার রাশি, বুঝতে পারছো। তাইলে এখন আমরা একক বের করতে পারবো না, আমরা একক বের করতে পারবো তো, তাই না? দেখো এখানে বেগের একক যা হবে দ্রুতির এককই তাই হবে, সূত্র কিন্তু একই। দেখো সূত্রটা কী পাইতেছি এস বাই টি, তাহলে দেখো সরণ এবং ডিস্টেন্স দুইটার একক কিন্তু কি মিটার, সরণ এবং দূরত্ব দুইটার একক কিন্তু কি মিটার, তাহলে এস এর একক কী হবে মিটার, সময়ের একক কি সেকেন্ড, তাহলে বেগের একক কী হবে মিটার পার সেকেন্ড, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। তোমরা জানো কিনা জানি না যে এরকম লেখা থাকলে 1/s² লেখা থাকলে এটাকে s ইনভার্স 2 লেখা যায়, 1/s³ থাকলে এটাকে s ইনভার্স 3 লেখা যায়, বুঝতে পারছো। সেই সুবাদে এখানে যেহেতু 1/s আছে এটাকে s ইনভার্স 1 লেখা যায়, ঠিক আছে। এই পাওয়ারটা কি হয়ে যায় ইনভার্স হয়ে যায়, ইনভার্স দেখো এখানে 1/s² ছিল বলে এখানে s ইনভার্স 2 হয়ে গেছে, বুঝতে পারছো। তাহলে আমরা কি পাইলাম এককটা কি পাইলাম, বেগের একক কি পাইলাম মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে কি বেগের একক। একইভাবে এটাও দ্রুতির একক এটাই, কারণ দ্রুতির দেখো ডি এর একক কি হবে দূরত্বের একক হচ্ছে মিটার, সময়ের একক কি সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ডই, তাহলে দ্রুতি এবং বেগ দুইটার একক কী হবে মিটার পার সেকেন্ড, বুঝতে পারছি। শুধু মৌলিক পার্থক্য কি একটা দূরত্ব অতিক্রম করে একটা কি সরণ অতিক্রম করে, বুঝতে পারছো। একটু অপেক্ষা করো একটুখানি 2 মিনিট। দেখো এখানে আমরা দ্রুতি এবং বেগের একক কী পাইছিলাম মিটার পার সেকেন্ড পাইছিলাম, ঠিক আছে। দ্রুতি এবং বেগের একক কী পাইলাম মিটার পার সেকেন্ড পাইছি। কিভাবে এই যে এখানে আমি আবার একটু দেখাচ্ছি কি এস বাই টি অথবা ডি বাই টি বাই লেখো, যেইটাই লেখো না কেন, এখানে এস এবং ডি এর একক হচ্ছে মিটার এবং সময়ের একক হচ্ছে কি সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড লেখা যায় এবং 1/s আকারে যেহেতু আছে এটা 1/s এর পাওয়ার কত 1, তাই না, তাহলে এটাকে কি লেখা যায়
এস ইনভার্স 1, ঠিক আছে। তাহলে মিটার পার সেকেন্ড অথবা মিটার সেকেন্ড ইনভার্স 1। ক্লিয়ার আশা করি। তাহলে একক, একক থেকে কিন্তু আমরা মাত্রাটা নির্ণয় করতে পারি। তোমরা যারা ফিজিক্সের প্রথম অধ্যায়টা পড়ছো আশা করি তোমরা মাত্রাটা জানো। মাত্রার ওই অধ্যায়ে আলোচনা করা আছে যে মাত্রা কি, কোনো একটা রাশিতে বিদ্যমান, কোনো একটা রাশিতে বিদ্যমান মৌলিক এককগুলার পাওয়ার বা ঘাতকে কি বলে, মাত্রা বলে। দেখো এইটার কথাই চিন্তা করো না, এটা হচ্ছে কি বেগের রাশি, এটা হচ্ছে বেগের রাশিমালা, ঠিক আছে। তাহলে এই রাশিতে, বেগের রাশিতে দুইটা মৌলিক একক আছে, মিটার আছে এবং সেকেন্ড আছে। এই দুইটা মৌলিক রাশির পাওয়ার বা ঘাতকে কি বলবো, মাত্রা বলবো। তাহলে এখানে মিটারের পাওয়ার হচ্ছে 1 আর সেকেন্ডের ইনভার্সের পাওয়ার, সেকেন্ডের পাওয়ার কত, -1। তাহলে এই পাওয়ার বা ঘাতগুলোকে কি বলবো, মাত্রা বলবো। এখন আমরা দেখো মাত্রা, পাওয়ার বা ঘাত, মনে করো স্কোয়ার লিখতে চাই আমি, তাহলে স্কোয়ার লেখার জন্য একটা বেস লাগে না। মনে করো এক্স এর উপর স্কোয়ার, তো এক্স হচ্ছে কি বেস বা ভিত্তি, তাহলে এক্স এর উপর স্কোয়ার দিয়েছি। সে ঠিক একইভাবে এই যে পাওয়ারগুলো লেখার জন্য বেস লাগে, ঠিক আছে। এখন বেস হিসেবে কাকে নেব, যদি এ দেখো এই এককটা দ্বারা কি বোঝাইতেছে, এই এককটা দ্বারা বোঝাচ্ছে দৈর্ঘ্য। মনে রাখবা বেস হিসেবে এই তিনটা মাত্রার বেস মনে রাখবা। দেখো কোনো একক দ্বারা যদি দৈর্ঘ্য বোঝায়, কোনো একক দ্বারা যদি মনে করো মিটার দ্বারা দৈর্ঘ্য বোঝায়, ঠিক আছে, মিটার দ্বারা কি বোঝায়, দৈর্ঘ্য বোঝায়। যদি দৈর্ঘ্য বোঝায় তাহলে এটার মাত্রা বেস হবে ক্যাপিটাল এল। এল দ্বারা কি বোঝায়, লেন্থ, লেন্থ ফর দৈর্ঘ্য, ঠিক আছে। এখন কোনো একটা একক যেমন সময়, এস যেমন সেকেন্ড, সেকেন্ড কি বোঝায়, সময় বোঝায়। তাহলে সময়ের মাত্রা লেখার জন্য বেস হিসেবে ব্যবহার করব টি, টি ফর টাইম, বুঝতে পারছি। এবং কোনো একটা একক যদি মনে করো কেজি ভর বোঝায়, তাহলে এটা যদি ভর বোঝায় তাহলে এটার মাত্রার জন্য যে বেসগুলো ব্যবহার করব, সেই বেসটা ব্যবহার করবো সেটা হচ্ছে ক্যাপিটাল এম, এম ফর ম্যাস, ঠিক আছে। ম্যাস, ভরের ইংলিশ হচ্ছে কি ম্যাস, বুঝতে পারছি। এই তিনটা মনে রাখলেই আপাতত আমাদের এসএসসি লেভেলের জন্য এনাফ, ঠিক আছে। আরেকটা আছে সেটা পরে জানলে হবে। দেখো এখানে যে মিটার সেকেন্ড ইনভার্স 2, তাহলে এটার মাত্রা কিন্তু আমরা একক থেকে বের করতে পারি। মাত্রা কি বলছিলাম, যে রাশিগুলোতে মৌলিক রাশিগুলোর পাওয়ার, যে কোনো একটা রাশিতে মৌলিক রাশিগুলোর পাওয়ার বা ঘাতকে কি বলে, মাত্রা বলে। তাহলে এটার মৌলিক রাশি হচ্ছে মিটার এবং সেকেন্ড, এই মিটার এবং সেকেন্ডের ঘাতকে কি বলবো, মাত্রা বলবো। তাইলে এই দেখো বেগের মাত্রা প্রকাশের জন্য বেগকে থার্ড ব্র্যাকেটে দিছি সমান সমান, এখন মাত্রাটা প্রকাশ করবো, মাত্রাকেও থার্ড ব্র্যাকেটের ভিতরে প্রকাশ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা যেহেতু মিটার, মিটার কি বোঝায়, দৈর্ঘ্য বোঝায়। তাহলে তার পাওয়ারটা প্রকাশ করার জন্য বেস হিসেবে কি ব্যবহার করব, এল ব্যবহার করব। তো এল, তার পাওয়ার কি হবে, তার পাওয়ার হচ্ছে কি 1, ঠিক আছে। তাহলে এটা 1, তো 1 দেওয়া লাগে না, ঠিক আছে। তারপর দেখো সেকেন্ড আছে, তো সেকেন্ড কি প্রকাশ করতেছে, সময় প্রকাশ করতেছে। তাহলে তার মাত্রা প্রকাশের জন্য কি ব্যবহার করব, টি ব্যবহার করব, এবং পাওয়ারটা কি ইনভার্স 1। তাহলে এইটাই হচ্ছে কি বেগের মাত্রা, তার পাশাপাশি দ্রুতির মাত্রা, কারণ দুইটার এককও সেম, সূত্রও কি সেম, শুধু মৌলিক পার্থক্য আছে ভেক্টর রাশি এবং স্কেলার রাশির ভিতরে, বুঝতে পারছো। তাহলে বেগের মাত্রা এবং সরণের মাত্রা দুইটাই কি, বেগের মাত্রা এবং দ্রুতির মাত্রা দুইটাই কি সেম। ক্লিয়ার, মনে করি এটা হচ্ছে বেগ, এটা দ্রুতি, এটা বেগ, এটার মাত্রা কি এলটি ইনভার্স 1, বুঝতে পারছি। তাহলে মাত্রা কি পাইলাম, এলটি ইনভার্স 1 পাইলাম। ক্লিয়ার, এগুলা মনে রাখবা, এগুলো কিন্তু এমসিকিউতে আসে, এবং এগুলো কীভাবে বের করতে হয় এটা জানলে মুখস্থ করার দরকার নাই, তুমি নিজে নিজে বের করতে পারবা, বুঝতে পারছো। বেসিক থেকে একটু পড়তে হবে। তাহলে আমাদের কি বেগটা ক্লিয়ার হলো, তাই না। বেগ, এখন খেয়াল করো বেগ এবং দ্রুতি। এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে কোনো একটা বস্তুকে যদি একটা বৃত্তাকার পথে ঘোরাই, কোনো একটা বস্তুকে যদি আমি বৃত্তাকার পথে ঘোরাই, ধরো আমি আঙ্গুল দিয়ে ধরে একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরাচ্ছি, তাহলে এই বৃত্তাকার পথে যে ঘুরতেছে বস্তুটা, এই বস্তুটা কি সমদ্রুতির উদাহরণ নাকি সমবেগের উদাহরণ? তোমরা কি বলতে পারবা এটা কি সমদ্রুতির উদাহরণ নাকি সমবেগের উদাহরণ? সমবেগ বলতে বোঝাচ্ছে সময়ের সাথে
একই বেগে কোনো একটা বস্তু চলতেছে, ঠিক আছে, মনে করো কোনো একটা বস্তু, এই বস্তুটা 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে এবং প্রথম সেকেন্ডে তার বেগ 10 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড অতিক্রান্ত হয়েছে, তারপরও তার বেগ এটা, তৃতীয় সেকেন্ড অতিক্রান্ত হয়েছে, তারপরও কি তার বেগ 10 মিটার পার সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ডে তাই 10 মিটার দূরত্ব অতিক্রম করতেছে। তার মানে এটা হচ্ছে কি সমবেগ, ঠিক আছে। আবার যদি কোনো একটা বস্তু প্রথম সেকেন্ডে 10 মিটার যায়, দ্বিতীয় সেকেন্ডে 20 মিটার যায়, তৃতীয় সেকেন্ডে 30 মিটার অতিক্রম করে, তাহলে এটা কিন্তু সমবেগ না, অসমবেগ। বুঝতে পারছো? সমবেগ হলে তার বেগের পরিবর্তন হবে না, অসমবেগ হলে কি তার বেগের পরিবর্তন হবে। প্রথম সেকেন্ডে 10, দ্বিতীয় সেকেন্ডে 20 এবং তৃতীয় সেকেন্ডে কি 30 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এভাবে তোমরা বলতে পারো যে কোনো একটা বস্তুর বেগ 20 মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো? যদি আসে এগুলো এরকম প্রশ্ন, কীভাবে উত্তর দিবা? যে কোনো একটা বস্তুর বেগ 20 মিটার পার সেকেন্ড বলতে বোঝায় ওই বস্তুটি প্রত্যেক সেকেন্ডে 20 মিটার দূরত্ব অতিক্রম করে। বুঝতে পারছো? ক্লিয়ার আশা করি। তাহলে সমবেগ অসমবেগ বুঝতে পারছি। তাহলে বেগ সমান হওয়ার জন্য মনে রাখবা, সমবেগ হওয়ার জন্য তার বেগের মান যেমন সমান হওয়া লাগতেছে, অবশ্যই দেখো বেগের মান সমান হইতেছে, তার পাশাপাশি দিকটাও কিন্তু সমান হতে হবে, তার দিকও কিন্তু একই দিকে হতে হবে। বুঝতে পারছো? যদি বেগের মান সমান হয়, মনে করো কোনো একটা বস্তুর বেগ এইদিকে 10 মিটার পার সেকেন্ড, আরেকটা বস্তুর বেগ এইদিকে 10 মিটার পার সেকেন্ড, তাইলে এই দুইটা বস্তুর বেগ কিন্তু সমান না। যদিও তাদের মান সমান, কিন্তু এই দুইটার বেগ সমান না, কারণ তাদের দিকটা ভিন্ন। আমরা জানি বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশি প্রকাশ করার জন্য মানও লাগে, দিকও লাগে। তাহলে দিকটা যদি চেঞ্জ করে দেই, যদি মান সমান থাকে, 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের মান সমান থাকলে কিন্তু দিকটা চেঞ্জ হয়ে গেলে এটা কিন্তু সমবেগের এর উদাহরণ হবে না। এই দুইটা কিন্তু সমান বেগে চলতেছে না, ঠিক আছে। এটা যদি একটা গাড়ি হয়, এটা যদি একটা গাড়ি হয়, তারা যদি একই সময়ে একই পথ অতিক্রম করে, কিন্তু তাদের ডিরেকশন যদি ভিন্ন হয়, তবে কিন্তু এটা কি সমবেগের উদাহরণ হবে না, অর্থাৎ তাদের বেগটা কিন্তু সমান হবে না। বুঝাইতে পারছি? এটা যদি পি গাড়ি হয়, এটা যদি কিউ গাড়ি হয়, তাহলে তাদের বেগ সমান নয়, কারণ তাদের ডিরেকশনটা ভিন্ন, যদিও তাদের বেগের মান সমান। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। তাহলে একটা বস্তুকে এই পথে যদি ঘুরাই, তাহলে দেখা যাবে যে সমান সময় সমান পথ অতিক্রম করতেছে। দ্রুতি সমদ্রুতি বলতে পারি, কিন্তু এটাকে সমবেগ বলতে পারবো না, কারণ এটা যখন একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, আমরা জানি বৃত্তাকার পথে কোনো একটা বিন্দুতে কোনো একটা বস্তুর বেগ তার স্পর্শক বরাবর, ব্যাসার্ধের সাথে স্পর্শক বরাবর হচ্ছে কি লম্ব বরাবর, ব্যাসার্ধের সাথে স্পর্শকটা সবসময় লম্ব বরাবর থাকে, ঠিক আছে। তাইলে কোনো বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর যে কোনো মুহূর্তের বেগের দিক হবে কি তার স্পর্শক বরাবর, তাহলে তার ক্রমাগত তার দিকটা পরিবর্তিত হচ্ছে, তাহলে এটা কি সমবেগ হবে না, এটা সমবেগের উদাহরণ না, এটা হচ্ছে কি সমদ্রুতির উদাহরণ। বুঝতে পারছি? ক্লিয়ার আশা করি। তারপর দেখো এখানে ত্বরণ এবং মন্দন এই দুইটা বিষয় আসতেছে, এক্সিলারেশন আর ডিক্লারেশন। দেখো আমাদের আজকের ক্লাসের শেষ টপিক, আজকে আমাদের এই অধ্যায়ের প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাসের সেকেন্ড পার্টে আমরা কি অধ্যায়টা ইনশাল্লাহ শেষ করব, এবং দ্বিতীয় ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখো ত্বরণ এবং মন্দন, এক্সিলারেশন এবং ডিক্লারেশন। দেখুন ত্বরণটা কি, দেখো ত্বরণ হচ্ছে দুই ধরনের, পজিটিভ ত্বরণ, নেগেটিভ ত্বরণ। তার আগে ত্বরণের সংজ্ঞাটা বলে দিই, যে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ত্বরণের সংজ্ঞাটা কি হবে? সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এখানে খেয়াল কর, সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে কি বলতেছি? ত্বরণ বলতেছি, ঠিক আছে। এখন ত্বরণ, এই সংজ্ঞা থেকেই ত্বরণের সূত্র বের করতে পারবো। কিভাবে? দেখো যেহেতু সময়ের সাথে বেগের পরিবর্তনের হার বলছে, তার মানে একক সময়ে নিতে হবে। আমি বলছিলাম হারে নেওয়া মানে কি একক রাশিতে নেওয়া, ঠিক আছে। তাইলে আমরা ধরি টি সেকেন্ডে। এখন বেগের পরিবর্তন কি, মনে করো একটা বস্তু, এই বস্তুর বেগ ছিল ইউ, ইউ দ্বারা বোঝাচ্ছে আদি বেগ, ইউ দ্বারা কি বোঝাচ্ছি?
আদিবেগ, আদিতে তার বেগ কত ছিল, এটাই কি আদিবেগ। এখন কোনো কারণে বল প্রয়োগ করার ফলে, মনে করো এটাতে বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করার কারণে তার বেগটা চেঞ্জ হয়ে বি হয়ে গেল, ঠিক আছে, তার বেগ চেঞ্জ হয়ে ভি হয়ে গেল, তাহলে ভি দ্বারা কি বোঝাচ্ছি, শেষ বেগ, শেষে যা তার বেগ কত, এটা হচ্ছে কি শেষ বেগ, বুঝতে পারছি। তাইলে তার বেগের পরিবর্তন কত, মনে রাখবা, পরিবর্তন, পরিবর্তনকে ডেল দ্বারা প্রকাশ করা হয়, ডেল, ঠিক আছে, এই ডেল চিহ্নটা দ্বারা পরিবর্তন প্রকাশ করা হয়। পরিবর্তন ইজিক্যাল টু হচ্ছে শেষ ফলাফল বিয়োগ আদি ফলাফল। শেষ ফলাফল থেকে আদি ফলাফল যদি আমি বিয়োগ দেই তাহলে কী পাবো, আমরা পরিবর্তন পাবো। শেষ থেকে আদি বিয়োগ দিতে হবে, ঠিক আছে। তাইলে এখানে শেষ বেগ কত ভি, আদি বেগ কত ইউ, তাহলে এখানে বেগের পরিবর্তন কি হবে, ডেল ভি, ডেল ভি দ্বারা কী বোঝাইতেছি, বেগের পরিবর্তন। তো ডেল ভি ইজিক্যাল টু কী হবে, এ ভি মাইনাস স্মল ভি, স্মল ইউ, ঠিক আছে, ভি মাইনাস ইউ, এটা হচ্ছে কি বেগের পরিবর্তন, বুঝতে পারছি। এই বিষয়টা একটু খেয়াল করো। তাহলে এখানে দেখো, ধরি টি সেকেন্ডে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন হচ্ছে ডেল ভি পরিমাণ, বেগের পরিবর্তন কত, এই যে ডেল ভি পরিমাণ। তাহলে যেহেতু হার বলছে তাহলে 1 সেকেন্ডে নিতে হবে, 1 সেকেন্ডে বেগের পরিবর্তন হবে কি ডেল ভি বাই টি, তাই না, এটাই হচ্ছে কি, তাহলে ত্বরণের সূত্র এটাই, বুঝতে পারছো, সহজ না, কঠিন কিছু আছে, সূত্রগুলো কিন্তু সংজ্ঞা থেকে আমরা বের করতে পারতেছি, এগুলো কিন্তু তেমন কঠিন কোনো কিছু না, তাই না, একটু বুঝে পড়লে একটু মজা পাবা, ঠিক আছে। তোমরা যারা নতুন সায়েন্সে পড়তেছো, অর্থাৎ 9-এ পড়তেছো, তারা একটু বুঝে পড়ো যাতে তোমাদের বেসিকটা ক্লিয়ার থাকে। তাহলে এটাই হচ্ছে কি ত্বরণ, ঠিক আছে। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, এ ফর এক্সিলারেশন, এ দ্বারা কি বোঝায় এক্সিলারেশন। তো এ ইজ ইকুয়াল টু কি পাইলাম, ডেল ভি ডিভাইডেড বাই টি, ঠিক আছে। এবং এই ডেল ভি জায়গায় কি লিখতে পারি, ভি মাইনাস ইউ বাই টি, যেখানে ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ এবং টি হচ্ছে সময়, অতিক্রান্ত সময়। তাহলে এটাই হচ্ছে কি আমাদের ত্বরণের সূত্র, বুঝতে পারছো, না বোঝার কিছু নেই। এখন ত্বরণ দুই প্রকার, ঠিক আছে, ত্বরণ দুই প্রকার। ত্বরণ হতে পারে পজিটিভ ত্বরণ, আর নেগেটিভ ত্বরণ হতে পারে, নেগেটিভ ত্বরণ। দেখো, পজিটিভ ত্বরণকে শুধু ত্বরণও বলা হয়, নেগেটিভ ত্বরণকে মন্দন বলা হয়, এজন্যই এন্ট্রিটার নাম দিয়েছে ত্বরণ এবং মন্দন, ঠিক আছে। পজিটিভ ত্বরণ মানে কি, সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে পজিটিভ ত্বরণ বলে। এবং নেগেটিভ ত্বরণ বা মন্দন কাকে বলে, সময়ের সাথে বেগ হ্রাসের হারকে মন্দন বলে। অর্থাৎ সময়ের সাথে যদি বেগ বাড়ে তবে তাকে আমরা পজিটিভ ত্বরণ অথবা ত্বরণ বলবো, এবং সময়ের সাথে যদি বেগটা হ্রাস পায়, যদি কমে, তবে তাকে আমরা মন্দন অথবা নেগেটিভ ত্বরণ বলবো। আরেকটা বিষয় লক্ষণীয়, দেখো, যদি সময়ের সাথে বেগ হ্রাসকে আমি ত্বরণ রাশিটা, মনে করো সময়ের সাথে সাথে কোনো একটা বস্তুর বেগ, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ত্বরণের একক। কীভাবে আসছে আমি একটু পরে দেখাচ্ছি। 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে কমতেছে কোনো একটা বস্তুর ত্বরণ যদি 5 মিটার পার সেকেন্ড হয়, অর্থাৎ নেগেটিভ ত্বরণ যদি 5 মিটার পার সেকেন্ড হয়, অর্থাৎ কোনো একটা বস্তু বেগ যদি প্রত্যেক সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড করে কমতে থাকে, তাহলে তার ত্বরণ হচ্ছে কি, তার ত্বরণ হচ্ছে মাইনাসের 5 মিটার পার সেকেন্ড। মাইনাস কেন দিয়েছি, কারণ এটা হচ্ছে নেগেটিভ ত্বরণ, বুঝাইতে পারছি, কারণ তার বেগটা কমতেছে। কোনো একটা বস্তুর বেগ যদি প্রত্যেক সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে কমতেছে, তাহলে তার ত্বরণটা প্রকাশের আগে সামনে মাইনাস দিতে হবে। কিন্তু যখন আমি ত্বরণ না লিখে মন্দন লিখব, তখন কিন্তু এই মাইনাস চিহ্নটা দিব না, শুধু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে দেবো, ঠিক আছে। মন্দনের মান কি দিয়ে দেবো, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কি, মন্দনটাই একটা নেগেটিভ ওয়ার্ড, মন্দন নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড। মন্দন লিখলে কি আর নেগেটিভ চিহ্ন দেওয়া লাগে না, বুঝতে পারছো। মন্দনটা বলতেই বোঝায় বেগের হ্রাসের
হার, ঠিক আছে, বেগের হ্রাসের হারই কি বোঝায়, মন্দন বোঝায়, ঠিক আছে। এবং যদি শুধু ত্বরণ লিখো তাহলে নেগেটিভ চিহ্ন দিতে হবে, কারণ ত্বরণ হচ্ছে একটা কমন ওয়ার্ড, ঠিক আছে। মন্দন নিজে একটা নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে। ত্বরণ হচ্ছে একটা নিরপেক্ষ ওয়ার্ড, যদি কিছু না দাও তার মানে পজিটিভ, মানে বেগ বৃদ্ধির হার, নেগেটিভ দিলে নেগেটিভ ত্বরণ। আর মন্দন নিজে একটা নেগেটিভ ওয়ার্ড, কিছু না বললেও মন্দন যদি লেখা থাকে তার মানে কি, বেগ হ্রাসের হার বোঝায়, বেগ হ্রাসের হার বোঝায়। ক্লিয়ার, বুঝতে পারছি? তাহলে ত্বরণ দুই ধরনের হতে পারে, পজিটিভ ত্বরণ, নেগেটিভ ত্বরণ। এবং এই যে ত্বরণের রাশিমালা আমরা বের করছি, এই রাশিমালা দিয়ে কি আমরা বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সমাধান করব, ঠিক আছে। এখন দেখো, তোমরা এই অধ্যায়ের বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা টিউটোরিয়াল পেতে অবশ্যই জানাবে, যদি লাগে অবশ্যই লাগবে তোমাদের। তাহলে এ ইকুয়াল টু কি, ডেল বি বাই টি, এটা এককটা বের করি। এককটা কি, একক বের করা সোজা, কিন্তু একক বের করা সোজা। দেখো এখানে এ ইকুয়াল টু কি, ডেল বি বাই টি পাইছি না। দেখো বেগের একক অলরেডি আমরা পেয়ে আছি, বেগের একক মিটার সেকেন্ড ইনভার্স 1, সময়ের একক কি, সেকেন্ড, ঠিক আছে। এখন এটাকে এইভাবে না লিখে দাও, বেগের একক কি, মিটার ভাগ সেকেন্ড পেয়েছিলাম, আর সময়ের একক কি, সেকেন্ড। তাইলে এখন উপরে দেখো মিটার ভাগ সেকেন্ড, এই যে ভাগ চিহ্নটা আছে এটাকে আমি গুণ করলাম, তাইলে উপরে এস, উপরে 1, নিচে এস, ঠিক আছে। তো এস ইন্টু এস কি হয়ে গেছে, এম এস স্কোয়ার হয়ে গেছে না। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, মিটার আর সেকেন্ড স্কোয়ার, অথবা 1/s স্কোয়ার আছে না, তার মানে এটাকে কী লিখতে পারি, মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এটা হচ্ছে কি আমাদের ত্বরণের একক। দেখছো সূত্র থেকে কিন্তু সহজে বের করা যায়। ত্বরণের একক কি, মিটার সেকেন্ড ইনভার্স 2, মিটার সেকেন্ড ইনভার্স 2। ক্লিয়ার? তাহলে ত্বরণের একক কি পাইলাম, মিটার সেকেন্ড ইনভার্স 2। ক্লিয়ার, আশা করি বুঝতে পারছি। তাহলে মাত্রাটা কী হবে, আমরা জানি একক থেকে মাত্রা বের করা যায়। একক কী পাইলাম, মিটার সেকেন্ড ইনভার্স 2, ঠিক আছে। তাহলে মাত্রা কী হবে, মাত্রা এই ত্বরণকে থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে এবং সমান চিহ্ন দিয়ে, দেখো এম দ্বারা কি বোঝাইতেছে, দৈর্ঘ্য বোঝাইতেছে, তার মানে এল, পাওয়ার কত 1, সেকেন্ড দ্বারা সময় বোঝাইতেছে, তো বেস হবে কি টি, পাওয়ার কত ইনভার্স 2। তাহলে এটা হচ্ছে কি ত্বরণের মাত্রা, বুঝতে পারছো? ক্লিয়ার? এগুলো কেন বসে আমি অলরেডি বলছি, ঠিক আছে। এই যে সমীকরণটা দেখতেছো এটাকে বলা হয় মাত্রা সমীকরণ, এই যে সমীকরণটা দেখতেছো এটাকে বলা হয় মাত্রা সমীকরণ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখন তোমাদের প্রশ্ন করতে পারে যে কোনো একটা বস্তুর ত্বরণ, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে কী বুঝো? কোনো একটা বস্তুর ত্বরণ যদি বলে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে কী বুঝো? বলতে বোঝায় যে ওই বস্তুটার বেগ প্রত্যেক সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। আমি রিপিট করতেছি, কোনো একটা বস্তুর ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে বোঝায় ওই বস্তুটার বেগ প্রত্যেক সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার? ধন্যবাদ। দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাবো ইনশাল্লাহ।